going to connect with Alvarez. Julian Alvarez is in, and Alvarez scores. আলভারেজ মেসি নৈপুণ্যে কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা, ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনাল স্পেন। শুধু কাগজে কলমে নিষিদ্ধ দেশের 11টি খামারে ব্রাহ্মা গরু, সারা দেশে ছড়িয়ে দিয়েছেন বিতর্কিত সাদিক এগ্রো মালিক ইমরান। কোটা সংস্কারের দাবিতে আজ সকাল থেকে সারা দেশে বাংলা ব্লকেজ, আপিল বিভাগে 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি আজ। পুলিশের চাকরি যেন আলাউদ্দিনের চেরাগ, 40 কোটি টাকার সম্পদ গড়েছেন সিলেট ডিবির পরিদর্শক জিয়ার অতিষ্ঠ স্থানীয়রা। এবং শেয়ার বাজারে গতি ফিরতেই দুর্বল ও লোকসানি শেয়ারের দাপট, কারসাজিতে যুক্ত চক্র, বিএসইসিকে তদারকির আহ্বান। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। শুরুতে খেলার খবর। কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, কানাডাকে 2-0 গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকে বল দখলে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা, তবে বেশ কিছু ভালো আক্রমণ করলেও শট টার্গেটে রাখতে ব্যর্থ হয় আর্জেন্টাইন ফরওয়ার্ডরা। 22 মিনিটে ডি পলের দারুণ এক পাস থেকে কানাডার জালে বল জড়ান হুলিয়ান আলভারেজ। কানাডা কিছু ভালো পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি, ফলে 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। বিরতির পর 51 মিনিটে এনজো ফার্নান্দেজের বাড়ানো বলে স্কোর লাইন 2-0 করেন লিওনেল মেসি। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল, ফলে 2-0 গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তে। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করল স্পেন। ওলমো এবং ইয়ামালের রেকর্ড গোলে ফ্রান্সকে 2-1 ব্যবধানে হারিয়েছে কোচ লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা। সেমিফাইনাল হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এমবাপ্পের দল। তৌসিফুল হাসানের ম্যাচ রিপোর্ট। মুখোমুখি হয় 2 ইউরোপিয়ান জায়ান্ট স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়েছেন 16 বছর বয়সী স্প্যানিশ এরপর অনেক আক্রমণ পাল্টা আক্রমণ হলেও 2-1 গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নেয় দিদিয়ার দেশমের ফ্রান্স। ডেস্ক, দেশ টিভি। এবার অন্য প্রসঙ্গ। সাদিক এগ্রোর মাত্র 6টি নিষিদ্ধ ব্রাহ্মা গরু জব্দ করেছে দুদক, তবে দেশে ব্রাহ্মার সংখ্যা এখন অগণিত। দেশ টিভির হাতে আসা তথ্য আর অনুসন্ধান বলছে বর্তমানে 11টি ফার্মে রয়েছে অসংখ্য নিষিদ্ধ ব্রাহ্মা গরু, যা সরকারি আমলা ও প্রতিমন্ত্রী সহ ক্ষমতাবানদের সহযোগিতায় সারা দেশে ছড়িয়ে দিয়েছে বিতর্কিত সাদিক এগ্রো মালিক ইমরান। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। ব্রাহ্মা জাতের গরু যে নিষিদ্ধ তা প্রকাশ্যে আসায় সম্প্রতি 6টি গরু জব্দ ও আমদানি প্রক্রিয়া অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে দেশ টিভির হাতে আসা এক তালিকা বলছে দেশের 11টি ফার্মে শুধু নিষিদ্ধ ব্রাহ্মাই আছে প্রায় 2 শতাধিক। এ তালিকা বলছে শুধু সাদিক এগ্রো নয়, সারা দেশে এখন ছড়িয়ে রয়েছে ব্রাহ্মা গরু। তালিকা ধরে অনুসন্ধানে দেশ টিভি টিম। অধিকাংশ ফার্মে ঢুকতে গেলেই পড়তে হয় তোপের মুখে। আমার কথাটা শোনেন, আমার সার্ভেন্টটা বাঁচান। না না, আপনি আপনার সাথে বাইরে কথা ধাক্কাচ্ছেন কেন সেটা বলেন। আপনি বাইরে যান, আপনি আপনার সাথে কথা বলছেন। তবে থেমে যায়নি আমরা। অনলাইনে নিজেদের প্রচারণার ছবি আর ভিডিও বলছে তালিকার শীর্ষে থাকা ব্রাউনিস র্যাঞ্চ যেন নিষিদ্ধ ব্রাহ্মা গরুর মাফিয়া। তালিকায় 80টি ব্রাহ্মা থাকার কথা থাকলেও এক ভিডিওতে দেখা যায় শত শত ব্রাহ্মা রয়েছে ফার্মটিতে। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে প্রতিষ্ঠানটির মালিক এখলাস আহমেদ নামের এ ব্যক্তি। গাজীপুরের মোহাম্মদ এগ্রোতেও মেলে 20 থেকে 30টি নিষিদ্ধ ব্রাহ্মা গরুর সন্ধান। খামারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানান, এগ্রোটির মালিক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আমাদের মালিক হচ্ছে এমপি জাহিদ আহসান রাসেল। মানে কিছু আছে ঘরের বাচ্চা, আবার কিছু আছে হচ্ছে মানে 2 বছর 1.5 বছর এরকম। দেশ টিভির হাতে আসা ছবি বলছে সাবেক এ প্রতিমন্ত্রীকেও ব্রাহ্মার খামার করে দিয়েছেন সাদিক এগ্রো মালিক ইমরান।
এছাড়াও তালিকার সবগুলো ফার্মেই মেলে নিষিদ্ধ ব্রাহ্মার। অনেক খামারে আছে ব্রাহ্মা ও অন্য জাতের শঙ্কর গরু, যা সরকারি প্রকল্প ও প্রান্তিক কৃষকদের থেকে সংগ্রহ করেছেন বলে দাবি তাদের। যে আমাদের বাংলাদেশ সরকার একটা ব্রাহ্মণ নিয়ে একটা পাইলট প্রজেক্ট কাজ করেছিল, সেই কাজের বিনিময়ে যেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে 30টার মতো আমাদের জেলা উপজেলায় এই গরুগুলোকে দেওয়া হয়েছিল, এই ব্রিডটা নিয়ে কাজ করা হয়েছিল। তো যখন ওই ব্রিডটা এই প্রকল্পটা শেষ হয়, তারপরে অনুমোদন হলো, মানে তারা যারা প্রান্তিক খামারিরা ছিলেন তারা যখন এই বাচ্চাগুলো তাদের ওখান থেকে বড় হয়, সেই বড় বাচ্চাগুলো আস্তে আস্তে আমরা ফার্মার হিসাবে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। এরপরও প্রাণী সম্পদ অধিদপ্তরের বক্তব্য, নিষিদ্ধ ব্রাহ্মা ঠেকাতে প্রাণপণ চেষ্টা তাদের। ব্রাহ্মার বীজ যাতে যত্র ছড়াই না পারে না, এই জন্য আমরা কিন্তু এটাকে উদ্বিগ্নতা আছে। তো সেক্ষেত্রে আমরা বাজেয়াপ্ত করে রাখছি, সেটা আমরা সতর্ক থাকি এবং আমরা আস্তে আস্তে ডিসকারেজ করছি। এখন কেউ আসে একজনের ওট পালে দেয়, আমরা যাই বিচার আসা শুরু করে দিব, ওরকম আমি ডিসকারেজ করি, এনকারেজ করি না। 2016 সালে এক নীতিমালা দিয়ে ব্রাহ্মা জাতটিকে আমদানি, উৎপাদন ও পালন নিষিদ্ধ তালিকায় ঢোকানো হয়। আমদানি আর প্রজনন শুধু নিষিদ্ধ কাগজে কলমে। মন্ত্রী আমলা থেকে শুরু করে ক্ষমতাবানদের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মা এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, যা দেশের দুগ্ধ উৎপাদনের লক্ষ্যমাত্রাকে হুমকিতে ফেলছে দিন দিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আজ সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এর আওতাভুক্ত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল 10টায় জড়ো হবেন শিক্ষার্থীরা। সেখান থেকে শাহবাগ অবরোধ করবেন। পরে বিভিন্ন দলে ভাগ হয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলো অবরোধ করবেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিকটবর্তী সড়ক অবরোধের আহ্বান জানান। এদিকে কোটা ইস্যুতে আদালতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন দুই শিক্ষার্থী। আজ আপিল বিভাগে এই আবেদনের শুনানি হবে। আর কোটা ইস্যুতে আদালতে যাওয়ায় সাধুবাদ জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে এক সভা শেষে তিনি বলেন, যেহেতু শিক্ষার্থীরা আদালতে গেছে, তাই এখন আন্দোলন করা উচিত হবে না। মন্ত্রীর আশাবাদ, সব পক্ষের বক্তব্য শুনে আদালত ন্যায় বিচার করবে। জয় যাদবের রিপোর্ট। কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বুধবার আপিল বিভাগে এই আবেদনের শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আমরা আজকে একটা সিএমপি ফাইল করেছি হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে। আমরা থার্ড পার্টি হিসেবে পিটিশনার হয়েছি। এখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। এদিকে দুপুরে সচিবালয়ে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী ও বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রায় 2.5 ঘন্টার সভা শেষে আইনমন্ত্রী জানান, কোটার ক্ষেত্রে সরকারের কোনো বিষয় নেই, এটি এখন সর্বোচ্চ আদালতের বিষয়। অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। আদালতের ব্যাপার আদালতে কথা বলতে হবে, রাস্তায় কথা বললে হবে না। এবং আমি দেখছি যে আজকে তারা একটা পদক্ষেপ নিয়েছেন আদালতে যাওয়ার জন্য। আমার বক্তব্য এখানেই শেষ, বাকি আদালত দেখবে। শিক্ষার্থীরা যখন আদালতে পক্ষভুক্ত হয়েছেন, তখন রাজপথে আন্দোলন করা উচিত হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন উইথড্র করবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম, যার প্রভাব পড়েছে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও। বিপাকে পড়েছেন সেবা নিতে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। মাজহারুল ইসলামের প্রতিবেদন। আন্দোলনের নবম দিনেও স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। বন্ধ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। স্লোগান আর বিক্ষোভে নিজেদের দাবি দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন কর্মকর্তা কর্মচারীরাও। আন্দোলনের দীর্ঘ সময় পরও সরকারের কোনো মহল শিক্ষকদের সঙ্গে যোগাযোগ না করায় ক্ষোভ জানান অনেকেই। যারা বেতনভোগী নয় তাদেরকে এই কোন একটা স্কিমের আওতায় আনা হবে, আমাদের কথা বলা হয়নি, সেটা করলেন কেউ। উনি বলেছিলেন শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া হবে, সেটা করলেন না কেউ। তারপরে উনি যেটা বলেন শিক্ষক সম্পর্কে সেটা হবে না, যেটা করতে চান না সেটা হচ্ছে। দুঃখজনক, আজ খুব কষ্ট হয়, ইউনিভার্সিটি সবগুলো বন্ধ হয়েছে, কেউ আলোচনা করছে না। শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য নিয়েও কথা বলেন তারা। সেই কৃতি ছাত্র, কৃতি নেতা, আপনি অত্যন্ত মেধাবী একজন নেতা মানুষ। নির্দ্বিধায় আপনি ভুলটি স্বীকার করে ওই বোঝাবুঝির জায়গায়, ভুলের জায়গায় থেকে, মিস্টেক থেকে সংশোধন করে অবিলম্বে ওই আমাদের যে পেনশন ব্যবস্থা সেটি ফিরিয়ে দিন, প্রত্যাহার করুন। বরং শিক্ষকদের ডেকে কথা বলুন যে শিক্ষকদের জন্য আর কি করা যায়। সাধারণ শিক্ষার্থীরা জানান চলমান আন্দোলনে সবচেয়ে বেশি বিপাকে তারা, শঙ্কিত নিজেদের ভবিষ্যৎ নিয়েও। আমাদের সিনিয়র সিন্ডিকেটের মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পুলিশের চাকরি যেন আলাউদ্দিনের চেরাগ হয়ে এসেছে সিলেট ডিবি পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান জিয়ার জীবনে। নিজ জেলা ময়মনসিংহে বানিয়েছেন 8তলা বাড়ি, নদীর জায়গা দখল করে করেছেন মার্কেটও। ক্ষমতার দাপট খাটিয়ে বর্তমানে তিনি গড়েছেন প্রায় 30 থেকে 40 কোটি টাকার সম্পদ। তার ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ স্থানীয়রা। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় 2020 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয় 8তলা ভবন। বাড়িটি নির্মাণ করেন সিলেট ডিবি পুলিশে পরিদর্শক হিসেবে কর্মরত জিয়াউর রহমান। স্ত্রী ও নিজের নামে বাড়িটি করেছেন তিনি। জেলার ভালুকার বহুলি নিজ গ্রামে বাড়ি না করলেও স্থানীয়রা বলছেন কিনেছেন কৃষি জমি। পুলিশে চাকরি করায় জিয়ার ক্ষমতার রোষানলে পড়তে হয়েছে অনেককে। পুলিশ কর্মকর্তার এই বাসাটা 8তলা আর কি, যে তিনি এলাকার স্থানীয়। বগারা চৌরাস্তা ওনার প্রপার্টি আছে, নামে বেনামে বিশাল, ওনার বিশাল মার্কেট আছে। ময়মনসিংহ ওনার বিশাল মার্কেট আছে। উনি আজকে কিভাবে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন? আমি আচ্ছা 15 বছর যাবত চাষ করে 30 জন মালিক আছে এই বিল্ডার, সবার কাছে ডিট নিয়ে আমি 30 সাল পর্যন্ত আমার চুক্তিনামা আছে, কিন্তু উনি এইটাও আমাকে এই 30 সাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনি আগেই আমাকে বলতেছে যে বিল ছেড়ে দিতে হবে। বর্তমানে প্রভাবশালী আর এলাকা জুলুম অত্যাচার তো অনেক আগের থেকে করতেছে। স্থানীয়রা বলছেন জিয়াউর রহমান বিভিন্ন স্থানে জমি কেনার পাশাপাশি ত্রিশালে নদী দখল করে শ্বশুরের জায়গায় করেছেন মার্কেট। উনারই আর কি, উনি আসে যেহেতু আমরা তো জানি উনি নেয়, ওনারই অ্যাকাউন্টে চলে যায় আর কি। বানাইছি আমরা হেমারা দোয়ান আছে যে এইটা এটা খাবার দোয়ান দিছিলাম আমি, বুঝছেন, 2টা আনিছিলাম আমি 20 লাখ টাকা সিকিউরিটিতে। বাজার নাম করলে চিনে, এটা তো তার শ্বশুরের জায়গা, তার জায়গার মধ্যে করছে, শ্বশুরের জায়গা করছে আর কি। তবে জিয়াউর রহমান বলছেন 1,40,00,000 টাকা লোন নিয়ে 8তলা বাড়ি এবং স্ত্রী ও তাদের ভাই বোন মিলে ত্রিশালের মার্কেট নির্মাণ করেছেন। এখানে আমার একটা কিছু নাই, আমাকে কোনো লেখাও দেয় না, এনা আমার কোনো সত্য নাই। 5 বোন 1 ভাই, কে কোন সময় যাবে বাড়ার জন্য, এজন্য একজনকে মনোনীত করে দিচ্ছে তারাই নোটারি পাবলিকের মধ্যে মনোনীত করে দিচ্ছে। কারণ যেহেতু যে কোম্পানি ভাড়া আছে, তো কোম্পানিরা আপনার যে তারা ওইভাবে নিতে চায় না। 2020 সালের 6 জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা হেফাজতে রিমান্ডের আসামি মারা গেলে সারা দেশে আলোচনায় আসেন তৎকালীন ওসি জিয়াউর রহমান জিয়া। নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যের নতুন নগর মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের নতুন সিটি মন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতকে তদারকি করতে হবে টিউলিপকে। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে লেবার সরকারের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে 41 বছর বয়সী নতুন নগর মন্ত্রী টিউলিপকে। বিস্তারিত ফার্নাস জুয়ের রিপোর্টে। এ জয় বাঙালির,
এ জয় বাংলাদেশের। টানা 4 দফা হাউস অব কমন্সের এমপি হবার পর এবার বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনলেন বঙ্গবন্ধুর উত্তরাধিকার টিউলিপ সিদ্দিক। তাকে যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী হিসেবে বেছে নিল লেবার সরকার। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ব্রিটেনের নতুন সিটি মন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতকে তদারকি করতে হবে টিউলিপকে। এর আগে গেল সোমবার নতুন চ্যান্সেলর রিচেল রিভস অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় পরিকল্পনা ঘোষণা করেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে নতুন এই পরিকল্পনায়। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে লেবার সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে 41 বছর বয়সী নতুন নগরমন্ত্রী টিউলিপকে। 5 জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে 23,432 ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন টিউলিপ, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। টিউলিপ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। পরে লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন টিউলিপ। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে মূলধারার রাজনীতিতে হাতেখড়ি বঙ্গবন্ধুর এর রাজনৈতিক উত্তরাধিকারের। সংবাদ সকালে আরো থাকছে। 9 বছরেও শেষ হয়নি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের আধুনিকায়ন। পুরাতন ভবনে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী, নিরাপত্তা নিয়ে শঙ্কা। শেয়ার বাজারে গতি ফিরতে না ফিরতে শুরু হয়েছে দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ারের দাপট। এসব শেয়ার নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে কারসাজির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। আর বাজারে চাঙ্গা ভাব ধরে রাখতে বিএসইসিকে নিবিড় তদারকির আহ্বান জানিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দীর্ঘদিন পর পুনরায় চাঙ্গা হচ্ছে দেশের শেয়ার বাজার। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাজার। ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বেড়েছে। সুযোগ বুঝে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন অনেকে। এ কারণে সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। বিনিয়োগকারীদের অভিযোগ, কয়েকটি দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ার নিয়ে শুরু হয়েছে কারসাজি। সোমবার পর্যন্ত টানা 4 কার্যদিবসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের দাম 46%, গোল্ডেনসন 16%, গ্লোবাল হেভি কেমিক্যালস 8%, মিরাকেল ইন্ডাস্ট্রিজ 21% এবং একমি পেস্টিসাইডসের শেয়ারের দাম 22% বেড়েছে। লোকসানি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ভালো চোখে দেখছেন না বিনিয়োগকারীরা। বড় ধরনের দরপতন ঠেকাতে ফোর্স সেল বন্ধ এবং বাজারের উপর আস্থা ফেরানোর আহ্বানও জানান তারা। অনেক সময় বিক্রি করার চেষ্টা করে এবং করছে, কিছু কিছু শুনতে পাচ্ছি। এ ব্যাপারে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারকে আমরা অনেক সময় বলেছি যাতে এই ফোর্স সেল যাতে না করে। ফোর্স সেল করলে বিনিয়োগকারীর অনেক ক্ষতিগ্রস্ত হবে। উনি কিছু কিছু হাউস হয়তো বন্ধও করছিল, আর কিছু কিছু হাউস ফোর্স সেল করে টাকা বের করছে। 96 থেকে বাজার পতন, তারপর 2010, এর ভিতরে অনেকের নাম আসছে যে দুর্নীতি, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। আমরা আর কোনো বিনিয়োগকারীর কান্না বা আত্মহতি দেখতে চাই না। এটি আমাদের চাওয়া। এই সংশ্লিষ্ট বিএসসি চেয়ারম্যান হইতে শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা ক্যাপিটাল মার্কেটে জড়িত সবার কাছে উদাত্ত আহ্বান, আমরা একটা সুস্থ পুঁজিবাজার চাই। শেয়ারের ফ্লোর প্রাইস বাজারের জন্য নেতিবাচক, তাই তা তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক দাবি করে কারসাজি বন্ধের দাবি বিনিয়োগকারী ঐক্য পরিষদের। শেয়ার বাজারে কারসাজি চক্রটা, এই কারসাজি চক্রের কারণে বাজারে অনেক ক্ষতি হয় এবং সেই ক্ষতিটা গিয়ে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়েই পড়ে। তো যেহেতু এই কারসাজি চক্র মাঝে মধ্যেই আপনার শেয়ার বাজারে তারা বিনিয়োগকারীদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে যারা এই কারসাজি চক্রের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা কমিশনের দায়িত্ব এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। জরিমানা সহ তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আমরা বাজারের স্থায়ী কোনো ফ্লোর প্রাইস চাই না, আমরা চাই স্বাভাবিক এবং স্থিতিশীল বাজার। সেজন্য এই বাজারে সুশাসন দরকার। নিয়ন্ত্রক সংস্থার নিশ্চুপ ভূমিকার সমালোচনা করে বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিনিয়োগকারীরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারটির আধুনিকায়নে নেওয়া 3 বছরের প্রকল্প শেষ হয়নি 9 বছরেও। এরই মধ্যে এ প্রকল্পের ভবনের দরজা জানালার গ্রিল হচ্ছে, মরিচা পড়ে নষ্ট হচ্ছে কলেপসিবল গেট। ভবন বুঝে না পাওয়ায় পুরাতন কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী থাকায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কারা কর্তৃপক্ষ। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। জরাজীর্ণ দেখতে 6 তলা এই আবাসিক ভবনগুলো 2018 সালের দিকে ময়মনসিংহ কারাগারে কর্মরত কারারক্ষী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্মাণ হয়। এসব ভবনে প্রবেশের জন্য রাস্তা, পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকায় বুঝে নেয়নি কর্তৃপক্ষ, যার কারণে ভবনগুলো দিন দিন পরিত্যক্ত হওয়ার উপক্রম। এরই মধ্যে এসব ভবনে চুরি হয়েছে দরজা জানালার গ্রিল ও গ্লাস, নষ্ট হচ্ছে কলাপসিবল গেট আস্তর। ভবনের ভিতরে চলে মাদক গ্রহণ সহ অনৈতিক সব কাজ। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এগুলোর মধ্যে কোনো পুলিশ প্রশাসন কিছু আসে না, নেশা মেশা করে, আড্ডা মাড্ডা দেয় জায়গার মধ্যে, মনে গিরিল এগুলো সব বেচায়, মনে করেন রাত্রি নেশা করে। দায়িত্বশীল লোক না থাকার কারণে এই রাষ্ট্রের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আজকে অনেক দিন যাবত এই বিল্ডিংগুলি পড়ে আছে। নির্মিত এসব ভবন দীর্ঘদিনেও বুঝে না পাওয়ায় বন্দীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কারা কর্তৃপক্ষ। আর ঠিকাদার বলছেন, গণপূর্তের নির্দেশনা অনুযায়ী কাজ করেও বিল না পাওয়ায় হস্তান্তর আটকে আছে। ওনারা সই না করলে তো আমরা বেরোচ্ছেন চাকরি করতে পারি, একমাত্র পারি চিঠির মাধ্যমে, কিন্তু এখন তো ওই পর্যায়ে যায় না। ভবনগুলো কোনোটাই শতভাগ সম্পন্ন না হওয়ার কারণে কারা কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগের কাছ থেকে ভবনগুলো হস্তান্তর নিতে পারছে না। ভবনগুলো ব্যবহার উপযোগী করার পাশাপাশি প্রকল্পের কাজ সম্পন্ন করতে 2025 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন গণপূর্তের এই নির্বাহী প্রকৌশলী। পানি, বিদ্যুৎ এবং যাতায়াতের রাস্তা ব্যতীত ভবনসমূহ হস্তান্তর করার সম্ভব নয়, এবং কারণ ভবনগুলো ব্যবহারযোগ্য হবে না। তো ভবনের রাস্তা, পানি এবং বিদ্যুতের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের অধিকাংশ স্থাপনাই আশা করি সমাপ্ত হয়ে যাবে, এবং আমরা যাতে সমাপ্ত হয় সেজন্য চেষ্টা করছি। 2015 সালে 127 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পটি অনুমোদন পায়। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় 2023 সালের 18 এপ্রিল প্রকল্প ব্যয় বাড়িয়ে করা হয় 240 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। লর্ডস টেস্ট দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন জেমস অ্যান্ডারসন। বিদায়ী টেস্টে আবেগ আড়াল করে মাঠের পারফরমেন্সে মনোযোগ। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে নিত্যপণ্যের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, নিত্যপণ্যের দাম কি বেড়েছে কিনা সে বিষয়টি জানাবেন, আর কি বলছেন ক্রেতারা? কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। তো নিত্যপণ্যের বাজারের এই অস্থিরতায় কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার সহ যে খেটে খাওয়া মানুষেরা। এবং তারা যেটি বলছেন যে এই আদা, রসুন, পেঁয়াজ, আলু সহ যে সবজি, মাছ, মাংস প্রায় সব কিছুরই দাম কিন্তু ঊর্ধ্বগতি, এবং এই ঊর্ধ্বগতিতে কিন্তু তারা অনেকটাই বিপাকে পড়েছেন। এবং আজ আলু 60 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা, আদা 280 টাকা, রসুন 260 টাকা। তো আসলে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষরা যেটি বলছেন যে পণ্যগুলো ছাড়া সংসার চালানো দায়, আসলে সেই পণ্যগুলো যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে তাদের সংসার চালানোটা অনেকটা দায় হয়ে পড়েছে বলে ভোক্তারা জানিয়েছেন। ভোক্তারা যেটি বলছেন যে আয় ঠিকই রয়েছে, কিন্তু ব্যয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এতে করে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে ভোক্তারা। এবং ভোক্তারা দাবি করেছেন যে বাজার মনিটরিং না থাকার কারণেই এই অসাধু ব্যবসায়ী চক্র প্রতিনিয়ত এই ধাপে ধাপে কিন্তু এই পণ্যগুলোর দাম বৃদ্ধি করে যাচ্ছে। এমনকি এই নিয়ন্ত্রণ যদি না করা যায় তাহলে অনেকেই কিন্তু সেটি অসন্তুষ্ট প্রকাশ করেছে। এবং তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং যেন সরকারের পক্ষ থেকে অবশ্যই জোরদার করা হয়, সে তার দাবি জানিয়েছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকর্মী আসাদুজ্জামান রুমিল, তার সাথে তিনি যেটি বলছেন যে বাজার
নিয়ন্ত্রণে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা অভিযান চালাচ্ছেন, কিন্তু ভোক্তা এবং ক্যাবের যে নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যে অভিযান চালাচ্ছে এবং এটি একটি নগণ্য এবং দায় সারা অভিযান, যে কারণে এই অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে কিন্তু তারা এই দাম বৃদ্ধি করছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেন অবশ্যই যেন এই বাজার মনিটরিংটা জোরদার করেন, তার দাবি জানিয়েছেন। না হলে এই নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং পরিবারের অনেক পরিবারই কিন্তু অসহায়ত্ব প্রকাশ করছে এবং বাজারে আসলেই কিন্তু তাদের ঘাম ছুটে যায় এবং তারা যেটি বলছেন যে আগে 500 টাকা নিয়ে বাজারে আসলে ব্যাগ ভর্তি বাজার নিতে পারতো, কিন্তু এখন 1000 টাকা নিয়েও বাজারের একটু অর্ধেক বাজারও করতে পারছেন না বলে ভোক্তারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তলিনিয়া, এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী আলিমের কাছ থেকে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি পটুয়াখালী জেলেরা। তার উপর সাগরে মাছ আহরণে চলা 65 দিনের নিষেধাজ্ঞা তাদের বাড়িয়েছে ভোগান্তি। এতে সংসার চালাতে গিয়ে এনজিও থেকে অর্থ নিয়ে জেলেরা জর্জরিত হচ্ছেন ঋণে। তাদের অভিযোগ, এমন দুর্দিনেও তাদের দেয়া হয়নি সরকারি কোনো সহযোগিতা। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পটুয়াখালীর উপকূলীয় জেলেরা। কারো ভেঙেছে নৌকা, কারো ছিঁড়েছে জাল, অনেকের আবার জলোচ্ছ্বাসে ভেসে গেছে জীবিকার শেষ সম্বলটুকুও। কেউ মহাজন থেকে দাদন নিয়ে, আবার কেউ এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল মেরামতের কাজ করেছেন। আশায় ছিলেন মাছ বিক্রির টাকায় কিস্তি শোধ করে আবারও সুদিন ফিরবে তাদের। এরই মধ্যে আবার 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মৎস্য আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা ভোগাচ্ছে জেলেদের। 65 দিনের অবরোধ দিয়েছে, অবরোধের চাউল দেওয়ার কথা ছিল, এখন আমরা এক জায়গায় চাউল পাই নাই। অবরোধে এখন পর্যন্ত কিছু পাই নাই। আর আমাগো অনেক কিস্তি মিস্তি আছে, গদিতে আমাগো দাদন নেওয়া, আমরা খেওয়া না পাইলে আমরা চলতে পারি না। জাল বাইতে আইয়া আমার ক্ষয়ক্ষতি হয়, একদিকে দেয় অবরোধ আর একদিকে আবার ঘূর্ণিঝড় চলে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এবং মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞায় দেনায় জর্জরিত উপকূলীয় এসব জেলেদের অভিযোগ, এমন কঠিন সময় পার করলেও কোনো সরকারি সহায়তা পাননি তারা। আমাগো ব্যাপক ক্ষতি হয়েছে, জাল সাগরের নষ্ট হয়েছে, বোর্ডের নষ্ট হয়েছে, কিন্তু আমরা এই পর্যন্ত আসলেই কিছু পাইতেছি না। কিস্তি দিতে পারি না, মাছ ধরতে পারি না, আবার 2-3টা ধর্ম প্রশাসনে মনে করেন জ্বালাইতে আছে, এখন টাকা দিয়েও আমরা ধরতে পারতেছি। তবে রিমালে জেলেদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকর্তা। তাদের পুনর্বাসন বা তাদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য রাষ্ট্র অবশ্যই তারা চিন্তা করছে এবং সেই হিসেবে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। মৎস্য অধিদপ্তর আমাদের এই সময় আমাদের 65 দিনের যে ভিজিএফটা আছে, আমরা এই ভিজিএফ বিতরণটা নিশ্চিত করব। সরকারি সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর আশাবাদী স্থানীয় জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার স্কুলে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 29। হামলায় আরও অসংখ্য মানুষ আহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আবাসন শহরে একটি স্কুলের বাইরে তাঁবুতে আশ্রয় নিয়েছিল হাজারো বাস্তুচ্যুত মানুষ। খান ইউনিস এবং গাজা শহরের বেশ কিছু অঞ্চলে অসংখ্যবার আশ্রয়স্থল হামলা চালালো ইসরায়েল। মানুষ সরিয়ে নেওয়ার আদেশ জারি ও 3টি প্রধান হাসপাতাল বন্ধ করে দিয়েছে তারা। অন্যদিকে এই হামলাকে বাস্তুচ্যুত অসহায় বেসামরিক মানুষের উপর হত্যাযোগ্য বলে বর্ণনা করেছে হামাস। প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচন থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর জন্য দাবি জানিয়েছেন ডেমোক্রেটদেরই অনেকে। এ অবস্থায় তার বিকল্প হিসেবে বারবার সামনে আসছে কামালা হ্যারিসের নাম। তবে প্রশ্ন উঠেছে, তিনি প্রার্থী হলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারাতে পারবেন কিনা। আরো জানাচ্ছেন আফরিন মৌ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাটকীয়তা। নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়েছিলেন প্রধান দুই প্রতিপক্ষ জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে প্রেসিডেন্সিয়াল ডিবেটে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি, যদিও নির্বাচনে লড়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী বাইডেন। তবে নির্বাচনের আগে ক্রমাগত চাপ বাড়ছে ডেমোক্রেটিক প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। শারীরিক অবস্থা নিয়ে বেশ কয়েকবার তোপের মুখে পড়তে হয়েছে তাকে। 1/3 ডেমোক্রেট চাইছেন যাতে বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করেন। আবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে 81% ডেমোক্রেট সমর্থন করছেন। বাইডেন সেই সমীক্ষায় পেয়েছেন 78%। নির্বাচনের প্রার্থী পদ থেকেও তাকে সরানো নিয়ে শুরু হয় জল্পনা। বাইডেনের জায়গায় কামালা হ্যারিসকে প্রার্থী করা হবে কিনা সে নিয়ে জোর গুঞ্জন। এই আলোচনার মধ্যেই প্রশ্ন উঠেছে, কামালা হ্যারিস প্রার্থী হলে নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন কিনা। একাধিক জরিপের তথ্য অনুযায়ী বাইডেনের তুলনায় কামালার উপর মানুষের আস্থা বেশি। তাই যদি হয় তাহলে কামালা প্রতিপক্ষ ট্রাম্পের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরপরও কামালাকে যথেষ্ট শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। Trying to connect with Alvarez. Julian Alvarez is in, and Alvarez scores. আলভারেজ মেসি নৈপুণ্যে কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা, ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনালে স্পেন। শুধু কাগজে কলমে নিষিদ্ধ দেশের 11টি খামারে ব্রাহ্মা গরু সারা দেশে ছড়িয়ে দিয়েছেন বিতর্কিত সাদিক এগ্রো মালিক ইমরান। কোটা সংস্কারের দাবিতে আজ সকাল থেকে সারা দেশে বাংলা ব্লকেজ। আপিল বিভাগে 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি আজ। পুলিশের চাকরি যেন আলাদিনের চেরাগ, 40 কোটি টাকার সম্পদ গড়েছেন সিলেট ডিবির পরিদর্শক জিয়া, অতিষ্ঠ স্থানীয়রা। এবং শেয়ার বাজারে গতি ফিরতেই দুর্বল ও লোকসানি শেয়ারের দাপট, কারসাজিতে যুক্ত চক্র, বিএসইসিকে তদারকির আহ্বান। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।